টেস্ট পেপার সিকিউ সলভ ক্লাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের যে অধ্যায়গুলো রয়েছে সেখানে আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমাদেরকে সাজেশন আকারে বলবো এবং এর সাথে যে প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন টপিক থেকে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। দেখো, রাজনৈতিক দল হচ্ছে যে কোনো একটা নীতির সমর্থনে সংগঠিত সংঘ যারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। এবং এই অধ্যায়টি অত্যন্ত চমৎকার এবং ইন্টারেস্টিং একটা অধ্যায়। এবং এখানে রাজনৈতিক দলের প্রকার বা ব্যবস্থা, রাজনৈতিক দল ব্যবস্থা কয় ধরনের আছে। পুরো পৃথিবীতে 3 ধরনের দল ব্যবস্থা আছে। আমরা একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয় ব্যবস্থা কথা আমরা জানি। নেতৃত্বের ক্ষেত্রে গিয়ে আমরা নেতৃত্ব কি, নেতৃত্বের সম্পর্কে স্টুডেন্টদের বেশিরভাগ সময় প্রশ্ন আসে যে নেতৃত্ব কোন ধরনের গুণাবলী। অনেক স্টুডেন্ট কি করে জানো, যে এখানে নেতৃত্বকে কোন ধরনের গুণাবলী জিজ্ঞেস করলে তারা অনেক সময় রাজনৈতিক নেতৃত্ব মানে রাজনৈতিক গুণাবলী বলে। এটা আসলে রাজনৈতিক নয়, বরং নেতৃত্ব হচ্ছে সামাজিক ও নৈতিক গুণাবলী। ঠিক আছে, সামাজিক ও নৈতিক গুণাবলী, এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলবো, তার গুরুত্বপূর্ণ টপিকগুলো বলার পরে দেন হচ্ছে আমরা আমাদের সিকিউ প্র্যাকটিসে যাব। এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দল সম্পর্কে A to Z সব কিছু পড়তে হবে, এখানে সব পড়তে হবে, রাজনৈতিক দল সম্পর্কে সব পড়তে হবে। এবং এটার সাথে সাথে আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী। কারণ রাজনৈতিক দল আসলে অবশ্যই চাপ সৃষ্টিকারী টপিকটা আসতে পারে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ যেটা, ওটাও তোমাদেরকে একটু পড়তে হবে। এই দুটা টপিকের পরে গিয়ে তোমাদেরকে আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে নেতৃত্বের প্রকারভেদের মধ্যে নেতৃত্বের ধারণা তো অবশ্যই পড়বা, নেতৃত্বের প্রকারভেদ, এগুলো আমি সিকিউর সাজেশন দিচ্ছি তোমাদেরকে। নেতৃত্বের প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেতৃত্বের প্রকার, সেটা হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। পরীক্ষায় প্রায় সময় এইখান থেকে প্রশ্ন আসে, সম্মোহনী নেতৃত্ব মানে কি? সম্মোহনী নেতৃত্ব মানে হচ্ছে যখন নেতার কাজ, বক্তৃতা, ভাষণ, আচরণ, চালচলন সবকিছু যখন হচ্ছে মানুষকে প্রভাবিত করে, তখন ওই নেতাকে বলে সম্মোহনী নেতা। আর ওই সম্মোহনী নেতার যে গুণাবলী, সেটাকে বলে সম্মোহনী নেতৃত্ব। তাহলে আমরা নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণাবলী হিসেবে আমরা জানলাম, এবং এটা সামাজিক ও নৈতিক গুণাবলী, এবং যেটা অন্যের কর্মধারাকে প্রভাবিত করে। তো আমাদের যে সিকিউ প্রশ্ন, তাহলে এখানে এই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে, কত নম্বর অধ্যায়ে? ষষ্ঠ অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্বের প্রকার থেকে সম্মোহনী নেতৃত্ব। আমরা একটু প্রশ্ন দেখি। সাইফুল ইসলাম তার অসাধারণ গুণাবলীর জন্য জনসাধারণের কাছে বিশেষ সম্মানের আসনে সমাসীন। তিনি সহজেই জনগণকে প্রভাবিত করতে পারে। তো নেতা হচ্ছে যে কিনা অন্যের কর্মধারাকে প্রভাবিত করতে পারে, তাই না? তো তুমি যদি অন্যের কর্মধারাকে প্রভাবিত করতে না পারো এবং অন্যের উপর প্রভাব বিস্তার করতে না পারো, তাহলে তো তোমাকে কেউ নেতা মানবে না। নেতা হচ্ছে সে যে কিনা অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে, অন্যের কর্মধারাকে প্রভাবিত করতে পারে, এবং নেতার ডাকে কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, সেরকম নেতা হইতে হবে। তো নেতার ক্ষেত্রে এই যে বলছে যে তিনি সহজে জনগণকে প্রভাবিত করতে পারে, বিশেষত চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও ভাগ্মিতার, এটা ভাগ্মিতা হবে, জন্য জনগণ তার প্রতি মুগ্ধ। এই যে ভাগ্মিতা মানে হচ্ছে ভালো বক্তা, যে ভালো বক্তব্য দিতে জানে তাদেরকে বলে ভাগ্মি। এখানে আমরা উপদল কি সেটা আমরা জানি। উপদল হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে গড়ে ওঠা একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা কিনা রাষ্ট্রের রাজনৈতিক দলের নীতি পরিকল্পনার বাইরে গিয়ে নিজেদের স্বার্থে যে সেই নীতি ও পরিকল্পনাকে প্রভাবিত করে, অথবা হচ্ছে নিজেদের স্বার্থেই তারা মূলত আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এটা হচ্ছে উপদল, দলের মধ্যে রাজনৈতিক দলের অংশ। কিন্তু বলবো এইভাবে যে উপদল হচ্ছে রাজনৈতিক দলের একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী বা অংশ, যারা রাজনৈতিক দলের নীতি ও সিদ্ধান্তের বিরোধিতা করে। এরপরে আমরা জাতীয়তার মধ্যে, এই টপিকটা আসতে হচ্ছে তোমাদের দশম অধ্যায় থেকে। কত? দশম অধ্যায় থেকে। তো আমরা জাতীয়তার মধ্যে পার্থক্য, এটা আমরা দশম অধ্যায়ে পড়বো। তো এখানে উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের আচরণে কি ধরনের নেতৃত্বের প্রকাশ লক্ষ্য করা যায়? এখানে কি ধরনের নেতৃত্ব বলতো?
কি ধরনের নেতৃত্ব, এটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। কি ধরনের নেতৃত্ব বলতেছে এখানে, মেনলি এখানে নেতৃত্বটা কি ধরনের, একটু কমেন্টস করো। কাজ, বক্তৃতা, ভাষণ, আচরণ, চালচলন সবকিছু যখন হচ্ছে মানুষকে প্রভাবিত করে, তখন ওই নেতাকে বলে সম্মোহনী নেতা। আর ওই সম্মোহনী নেতার যে গুণাবলী সেটাকে বলে সম্মোহনী নেতৃত্ব। তাহলে আমরা নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণাবলী হিসেবে আমরা জানলাম, এবং এটা সামাজিক ও নৈতিক গুণাবলী, এবং যেটা অন্যের কর্মধারাকে প্রভাবিত করে। তো আমাদের যে সিকিউ প্রশ্ন, তাহলে এখানে এই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে, কত নম্বর অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্বের প্রকার থেকে সম্মোহনী নেতৃত্ব। আমরা একটু প্রশ্ন দেখি। সাইফুল ইসলাম তার অসাধারণ গুণাবলীর জন্য জনসাধারণের কাছে বিশেষ সম্মানের আসনে সমাসীন। তিনি সহজেই জনগণকে প্রভাবিত করতে পারে। তো নেতাকে, নেতা হচ্ছে যে কিনা অন্যের কর্মধারাকে প্রভাবিত করতে পারে, তাই না? তো তুমি যদি অন্যের কর্মধারাকে প্রভাবিত করতে না পারো এবং অন্যের উপর প্রভাব বিস্তার করতে না পারো, তাহলে তো তোমাকে কেউ নেতা মানবে না। নেতা হচ্ছে সে যে কিনা অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে, অন্যের কর্মধারাকে প্রভাবিত করতে পারে, এবং নেতার ডাকে কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, সেরকম নেতা হইতে হবে। তো নেতার ক্ষেত্রে এই যে বলছে যে তিনি সহজে জনগণকে প্রভাবিত করতে পারে, বিশেষত চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও ভাগ্মিতার, এটা ভাগ্মিতা হবে, জন্য জনগণ তার প্রতি মুগ্ধ। এই যে ভাগ্মিতা মানে হচ্ছে ভালো বক্তা, যে ভালো বক্তব্য দিতে জানে তাদেরকে বলে ভাগ্মি। এখানে আমরা উপদল কি সেটা আমরা জানি। উপদল হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে গড়ে ওঠা একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা কিনা রাষ্ট্রের রাজনৈতিক দলের নীতি পরিকল্পনার বাইরে গিয়ে নিজেদের স্বার্থে যে সেই নীতি ও পরিকল্পনাকে প্রভাবিত করে, অথবা হচ্ছে নিজেদের স্বার্থেই তারা মূলত আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এটা হচ্ছে উপদল, দলের মধ্যে রাজনৈতিক দলের অংশ। কিন্তু বলবো এইভাবে যে উপদল হচ্ছে রাজনৈতিক দলের একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী বা অংশ, যারা রাজনৈতিক দলের নীতি ও সিদ্ধান্তের বিরোধিতা করে। এরপরে আমরা জাতীয় জাতীয়তার মধ্যে, এই টপিকটা আসছে হচ্ছে তোমাদের দশম অধ্যায় থেকে। কত? দশম অধ্যায় থেকে। তো আমরা জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য, এটা আমরা দশম অধ্যায়ে পড়বো। তো এখানে উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের আচরণে কি ধরনের নেতৃত্বের প্রকাশ লক্ষ্য করা যায়? এখানে কি ধরনের নেতৃত্ব বলতো, কি ধরনের নেতৃত্ব, এটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। কি ধরনের নেতৃত্ব বলতেছে এখানে, মেনলি এখানে নেতৃত্বটা কি ধরনের, একটু কমেন্টস করো। নূরে আকসা, ওয়ালাইকুম আসসালাম। হাতামাতুজ জহুরা, ওকে। এরপরে আবু তালেব। আচ্ছা, একটু দ্রুত কমেন্টস করতে হবে, কেমন? এই যে গ নম্বরে একটু কমেন্টস করলে আমি তোমাদের কমেন্টস গুলো দেখে বুঝতে পারবো যে আসলে তোমরা কতটুকু প্রশ্নগুলো বুঝতেছো। তার মানে তোমরা অনেকেই সঠিক উত্তর ইতিমধ্যে দিচ্ছ। এখানে সাইফুল ইসলামের আচরণে যে নেতৃত্বের কথা বলছে, এটা হচ্ছে এই টোটালি এটা সম্মোহনী নেতৃত্ব। উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তুমি কি একমত? যেহেতু একজন ভালো নেতা মাত্রই অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে, বিদায় এই ভালো নেতা অবশ্যই জাতি গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। একজন ভালো নেতা একটা দেশের চেহারা পাল্টে দিতে পারে। তুমি কল্পনাও করতে পারবে না, ভালো নেতা ভালো নীতি নির্ধারণের মাধ্যমে একটা দেশকে একদম গরিব রাষ্ট্র থেকে ধনী রাষ্ট্রে পরিণত করতে পারে। যেমন ধরো আমরা নেলসন ম্যান্ডেলার কথা জানি, আফ্রিকা অঞ্চলে তিনি সম্মোহনী নেতা ছিলেন। মহাত্মা গান্ধীর কথা তোমরা জানো, জওহরলাল নেহেরুর কথা জানো তোমরা, এরপরে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার কথা জানো, শেখ মুজিবের কথা জানো, ভাসানীর কথা জানো। এরা সবাই সম্মোহনী নেতা, যাদের দ্বারা বাকিরা প্রভাবিত হয়েছে। তারা প্রাণপণ চেষ্টা করেছে যে নেতাকে সন্তুষ্ট করার এবং মানুষের কাজে সহযোগিতা করার। তাহলে একজন ভালো নেতা অবশ্যই জাতি গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখে বলে আমি মনে করি। তোমরাও আশা করি সেটাই মনে করবে। এখন আরেকটা বিষয়ে আমরা আলাপ করবো, সেটা হচ্ছে আরেকটা প্রশ্নে আমরা চলে যাই। আরেকটা প্রশ্নে তোমাদের অনেকেই সঠিক উত্তর দিয়েছে অলরেডি, আমি একটু সতীর্থ। আমরা এর পরের প্রশ্নে যাই। এই যে দেখো, আহনাফ ও তাওসিফ একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুটি আলাদা সংগঠনের সাথে যুক্ত। তাহলে এখানে দুইজন, একজন হচ্ছে আহনাফ, আরেকজন হচ্ছে তাওসিফ। গণতান্ত্রিক দেশের নাগরিক হওয়া দুই ধরনের সংগঠনের সাথে তারা যুক্ত। আহনাফের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। তাহলে আহনাফের সংগঠনটা, এই যে আহনাফ যে সংগঠন করে, সেটা কি করে? সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। আমরা জানি যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে হচ্ছে কারা? যে রাজনৈতিক দল। তোমরা দেখছো না, জুলাই আন্দোলনের পরে একটানা বিএনপি সুদীর্ঘ সময় দাবি জানিয়ে আসছে যে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন। মানে প্রতিনিয়তই তারা যে দাবিটা জানিয়ে আসছে সেটা হচ্ছে কি নির্বাচনের দাবি। কেন? কারণ হচ্ছে তারা চায় ক্ষমতায় যেতে।
মানে রাজনৈতিক দলের কাজই তো এটা, যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়া। তো এই ক্ষেত্রে গিয়ে এখানে আহনাফ যেই মানে যেই দলের সদস্য, এটা হচ্ছে রাজনৈতিক দল। অন্যদিকে তাওসিফের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে। তাহলে আমরা যেটা জানি যে স্বার্থন্বেষী গোষ্ঠী হিসেবে, এবং এই সংগঠনটি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে। তাহলে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে আমরা জানি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা কিনা সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের স্বার্থে আনার চেষ্টা করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটা সামাজিক গোষ্ঠী যারা চাপ প্রয়োগ করার মাধ্যমে সরকারের সিদ্ধান্তকে নিজেদের স্বার্থে প্রভাবিত করার চেষ্টা করে। তাহলে তোমরাই বলো যে আহনাফ যেই রাজনৈতিক মানে যেই দলের সদস্য সেটা কোন ধরনের দল, আর তাওসিফ যেই ধরনের দলের সদস্য সেটা কোন ধরনের দল। তাওসিফ যেই দলে আছে সেটা একটা সামাজিক দল, আহনাফ যেটাতে আছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল। তাহলে তাওসিফ একটা সামাজিক দল, তার মানে এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাওসিফেরটা, আর আহনাফেরটা হচ্ছে রাজনৈতিক দল। তাহলে এখানে আমরা যদি বলি নেতৃত্ব কি, তাহলে কি নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে যে নেতার সেই গুণাবলী যেটার মাধ্যমে সে অন্যের কর্মধারাকে প্রভাবিত করে এবং অন্য সবার উপর প্রভাব বিস্তার করতে পারে। তাহলে নেতৃত্বের ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে নেতৃত্ব হচ্ছে এক ধরনের সামাজিক ও নৈতিক গুণাবলী, যে গুণাবলীর কারণে অন্য সবার উপর প্রভাব বিস্তার করা সম্ভব হয়। দ্বিদলীয় ব্যবস্থা বলতে যেখানে দুটি দল রয়েছে, দুটি প্রধান দল, হ্যাঁ দুই দলীয় ব্যবস্থা মানে এটা না যে শুধুমাত্র দুইটা দল থাকে, বরং এখানে দুইটা প্রধান দল থাকে। হ্যাঁ, অনেকগুলো দলের মধ্যে এখানে দুইটা প্রধান দল থাকবে, এই দুইটা দলই পালাক্রমে ক্ষমতায় আসবে। একটা দল ক্ষমতা থেকে চলে গেলে আরেকটা দল আসবে, এইভাবেই হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে আসবে। ঠিক আছে, তো এখানে ইহান বলতেছে সামাজিক দল। সামাজিক মানে এটা না যে তুমি এখানে সামাজিক লিখবা, তোমাকে লিখতে হবে এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে হবে। কি বলতে হবে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে হবে, মনে রাখবা চাপ সৃষ্টিকারী। এখানে সামাজিক দল বলতে এটাই বোঝাচ্ছি যে এরা রাজনীতি করে না, এরা নিজেদের স্বার্থ আদায়ের জন্য সরকারকে চাপ প্রয়োগ করে ক্ষমতা নিজেদের দিকে প্রভাবিত করার চেষ্টা করে, অর্থাৎ নিজেরাই যে অধিকার আদায়ের চেষ্টা করে। তাহলে এরা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ক্লিয়ার? আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এখানে আমরা যদি উদ্দীপক লিখিত আহনাফের সংগঠনটি কোন ধরনের সংগঠন ব্যাখ্যা করো, তখন তোমাকে রাজনৈতিক দল সম্পর্কে ভালো করে জানতে হবে। তুমি যদি রাজনৈতিক দল সম্পর্কে না জানো তাহলে উত্তর করতে পারবে না। আর এই যে তোমার তাওসিফের কথা, দুটি সংগঠনের তুলনামূলক আলোচনা, তাহলে তুমি যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে না জানো তাহলে এই প্রশ্নের উত্তর করতে পারবে না। তাহলে দুইটার মধ্যে অবশ্যই দুইটা ভালো করে আমাদেরকে পড়তে হবে। আমাদের এই অধ্যায়টা শেষ। তাহলে এদের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ভালো করে পড়ে ফেলতে হবে। এরপরে নেতৃত্বের ক্ষেত্রে সম্মোহনী নেতৃত্ব ভালো করে পড়তে হবে। এইটা পড়লে তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। এটা খুবই ন্যূনতম। আমরা সপ্তম অধ্যায়ে যাই, যেটা অনেক অনেক বড় একটা অধ্যায়, কিন্তু আমি তোমাদেরকে সহজ করে দিব, ছোট করে দিব। এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে আমরা সচরাচর প্রশ্ন পাই। অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। গণতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, এই সমাজতান্ত্রিক সরকার, পুঁজিবাদীবাদ, গণতান্ত্রিক সরকার, সামরিক, ধর্মীয়, অনেক ধরনের সরকার আছে। পৃথিবীর যত ধরনের সরকার ব্যবস্থা আছে সব নিয়ে এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে। তো কম বেশি এই অধ্যায়টা সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা আবার অনেকে বোকামি করে এই অধ্যায়টা স্কিপ করার চিন্তা ভাবনা করে বসে আছো। আমি তোমাদেরকে বলবো এই ধরনের বোকামি কখনোই করবে না, কারণ এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেখান থেকে 2-3টা প্রশ্ন হতে পারে এবং জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন থাকবে অনেকগুলো প্রশ্নের মধ্যে, যেটা আমি একটু আগে দেখালাম যে সম্মিলিত প্রশ্ন। ধরো অধ্যায়টা প্রশ্ন হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, কিন্তু জ্ঞান অনুধাবন দিয়ে দিচ্ছে সপ্তম অধ্যায় থেকে। এই ধরনের প্রশ্ন হয়, সম্মিলিত প্রশ্ন। তো এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি? গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদেরকে একটু বলি। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র, তোমরা পড়বা। একনায়কতন্ত্র পড়বা। এইখানে মেইনলি শুধু গণতন্ত্র, একনায়কতন্ত্র পড়লে হবে না, দুইটাকে তুলনা নিয়েও পড়তে হবে, দুইটা তুলনা পড়তে হবে। এরপরে আরেকটা হচ্ছে যে সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই যে সংসদীয়, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই যে দুই ধরনের, মানে আমি তোমাদেরকে বললাম এগুলো একটা পড়লে আরেকটা পড়তে হবে, দুইটাই পড়তে হবে একসাথে। তুমি শুধু সংসদীয় পড়লা, রাষ্ট্রপতি শাসিত সরকার পড়লা না, তাহলে কিন্তু হবে না। এর সাথে সাথে গণতন্ত্র পড়লে অবশ্যই একনায়কতন্ত্রও পড়তে হবে। তাহলে এই 4টা বিষয় পড়তে হবে। সাথে তোমাকে আইন বিভাগ সম্পর্কে, সরকারের যে 3টি বিভাগ আছে সেখানে যে আইন বিভাগটি রয়েছে সেই আইন বিভাগ সম্পর্কেও তোমাকে পড়তে হবে।
তাহলে আমরা এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে গণতন্ত্র, একনায়কতন্ত্র, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত সরকার এগুলো সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। ক রাষ্ট্রের সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যদের আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। তাহলে ক রাষ্ট্রের সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্য, তাহলে দেখো ক একটা রাষ্ট্র, সেইখানে যারা সরকার আছে, সরকার কোথায় জবাবদিহি করে? সরকার জবাবদিহি করে আইনসভার নিকট। তার মানে সরকার মানে কোন বিভাগ? সরকার মানে শাসন বিভাগ। শাসন বিভাগ কার নিকট জবাবদিহি করে? এই যে আইনসভা বা আইন বিভাগের নিকট জবাবদিহি করে। তারা শাসন বিভাগ যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগের নিকট জবাবদিহি করে সেটাকে আমরা কি বলি? তাহলে ক সরকার হচ্ছে একটা সংসদীয় সরকার, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত বা মন্ত্রী পরিষদ শাসিত। তাহলে এটা সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত একটা সরকার ব্যবস্থা। এরপর আমরা অন্যদিকে খ রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন। বলছে যে শাসন বিভাগ যেটা আছে এটা আইন বিভাগের যে নিয়ন্ত্রণ সেটা থেকে সম্পূর্ণভাবে স্বাধীন। তাহলে এই দুটা বিভাগ আলাদা। তো এটাকে আমরা এখানে আবার কি বলছে দেখো, ফলে শাসন বিভাগকে তাদের কাজের জন্য আইন বিভাগের কাছে জবাবদিহি করতে হয় না। এইটা লক্ষ্য করা যায় সাধারণত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়। তোমরা দেখতে পাচ্ছ আমি যে তোমাদেরকে বললাম যে সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা সংসদীয় আর একটা রাষ্ট্রপতি শাসিত, বলছি না একটু আগে? এই যে তোমাদেরকে বললাম ওইখান থেকেও প্রশ্ন এভাবে হয়। তাহলে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হচ্ছে এই দুইটা, মানে এখানে প্রশ্ন আসছে। তাহলে প্রশ্নের মধ্যে প্রথমে আসতে হচ্ছে কি যে ক রাষ্ট্রে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, এটা একটা প্রশ্ন। তাহলে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান আমাদেরকে অবশ্যই এটা উল্লেখ করতে হবে, প্রথমেই উল্লেখ করতে হবে ক রাষ্ট্রে যে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এরপরে হচ্ছে ব্যাখ্যা করতে হবে ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা ক রাষ্ট্রের চেয়ে উত্তম, এটাকে আসলে উত্তম কিনা। তুমি যদি একমত হও যে উত্তম তাহলে উত্তম, আর যদি তুমি মনে করো যে উত্তম নয় তাহলে তোমাকে এটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, তোমাকে ব্যাখ্যা করতে বলছে, বিশ্লেষণ করতে হবে, তোমাকে বিশ্লেষণ করতে হবে এখানে। তাহলে দুইটার মধ্যে তুলনা যদি না পড়ো, অর্থাৎ তুমি শুধু এটা সম্পর্কে পড়ছো, শুধু এটা সম্পর্কে পড়ছো, দুইটার মধ্যে তুমি তুলনা পড়ো নাই, তাহলে কিন্তু এই কম্পারেটিভ প্রশ্নটা বিশ্লেষণ করতে পারবে না। তো এই জন্য তুলনাও তোমাকে পড়তে হবে এই অধ্যায়ের মধ্যে। তাহলে সংসদীয় রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন আমরা একটা প্র্যাকটিস করলাম। আর একটা প্রশ্ন হচ্ছে কি যে 2 নম্বর ক এবং ক নামক গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে দুইটা, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। এই দুটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানে যথাক্রমে বলছে যে গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যথাক্রমে রাষ্ট্রপতি। তাহলে ক রাষ্ট্রে হচ্ছে রাষ্ট্রপতি। তো আমরা যেটা জানি যেই দেশে মানে রাষ্ট্রপতি থাকে সেটাকে সাধারণত আমরা প্রজাতন্ত্র বলি। কি বলি? যেই দেশে রাষ্ট্রপতি থাকে সেটাকে আমরা চোখ বন্ধ করে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলতে পারি। তো অন্যদিকে যেই রাষ্ট্রে রাজা থাকে, এই যে খর দেশে কি আছে? রাষ্ট্রপতির জায়গায় রাজা আছে। তাহলে যে দেশের রাজা আছে সেটাকে আমরা বলি কি যে সেই দেশকে আমরা বলি রাজতান্ত্রিক। কিন্তু উভয় রাষ্ট্রের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তার মানে কি দাঁড়াচ্ছে, যেখানে রাষ্ট্রপতি আছে কিন্তু সরকার প্রধান হচ্ছে কে? সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এখানেও প্রধানমন্ত্রী, এখানেও কি প্রধানমন্ত্রী। তাহলে যেই সরকার ব্যবস্থায় যে সরকার প্রধান প্রধানমন্ত্রী, সেটা রাজা থাকুক বা রাষ্ট্রপতি থাকুক, সেটা অবশ্যই অবশ্যই সংসদীয় সরকার ব্যবস্থা। যেই সরকার ব্যবস্থায় সরকার প্রধান প্রধানমন্ত্রী হবেন এবং তার অধীনেই রাষ্ট্র পরিচালিত হবে সেটা অবশ্যই অবশ্যই সংসদীয়। তাহলে এটা প্রজাতন্ত্র, এটা রাজতন্ত্র, এটা আমরা জানলাম। কিন্তু তো যদি রাজতন্ত্র থাকে বা প্রজাতন্ত্র থাকে তারপরেও কিন্তু সংসদীয় হবে। তাহলে এখানেও প্রধানমন্ত্রী আছে, এখানেও প্রধানমন্ত্রী আছে। তাহলে দুইটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান, দুইটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলো সরকার প্রধান। তার মানে দুইটা রাষ্ট্র হচ্ছে সংসদীয়। তাহলে দেখো খ রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান থাকার সম্ভাবনা যাচাই করো। সম্ভাবনা নাই, কারণ খ রাষ্ট্রের রাজা, তো রাজা যেখানে আছে সেখানে রাজতন্ত্র, সেখানে তো প্রধানমন্ত্রী সরকার প্রধান, তাহলে এটা সংসদীয় রাষ্ট্র। তাহলে এটা একদিকে রাজতান্ত্রিক আবার অন্যদিকে সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্র। এখানে কোনোভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান নাই, কারণ এখানে রাজতন্ত্র রয়েছে এবং সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে। এরপরে দুটি রাষ্ট্রের মধ্যে কোনটি প্রজাতন্ত্র? এটা হচ্ছে প্রজাতন্ত্র।
এটা হচ্ছে কি প্রজাতন্ত্র। তাহলে আমরা খুব ইজিলি এই প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন যখনই পরীক্ষায় আসবে তখন তোমাদেরকে এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে ঠান্ডা মাথায়। বেশিরভাগ প্রশ্ন আসবে প্রজাতন্ত্র ও রাজতন্ত্র থেকে। তো আমরা সপ্তম অধ্যায়ও শেষ করলাম। আমাদের এরপরের অধ্যায় হচ্ছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। পরীক্ষায় প্রশ্ন আসবে এটা থেকে, জনমত। বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন এটা থেকে আসবে। এখানে দুইটা টপিক শুধু, জনমতের বাহন পরীক্ষা আসবে, ধারণা, একটা হচ্ছে ধারণা, গুরুত্বপূর্ণ টপিক বলতেছি, ধারণা, আর একটা হচ্ছে বাহন, যে কিভাবে জনমত প্রভাবিত হয় কোন বাহনগুলো দ্বারা। অর্থাৎ জনমত মানে কি, জনগণের যুক্তিযুক্ত কল্যাণধর্মী মতামতকে বলে জনমত। অর্থাৎ জনগণ যেই মতামতটা যে সবার জন্য কল্যাণ মনে করেন, সবার জন্য যুক্তিযুক্ত মনে করেন, সেই মতামতটাকে ছড়িয়ে দেয়। এই যে মাধ্যমগুলোর মাধ্যমে ছড়ায়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমার ইউটিউব, তারপরে টুইটার, এগুলোর মাধ্যমেই তো ছড়াই দিচ্ছে, তাই না? এগুলো হচ্ছে একটা বাহন, সংবাদ মাধ্যম, তারপরে টিভি, তারপরে হচ্ছে তোমার পত্র পত্রিকা, তারপরে হচ্ছে তোমার ফেসবুক পোস্টের মাধ্যমে, এটা তো বললাম অলরেডি। এবং একইভাবে তোমার গান, কবিতা, উপন্যাস, এগুলোর মাধ্যমে, পরিবারের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জনমত কি হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এগুলো হচ্ছে বাহন। আমরা একটু দেখবো যে প্রশ্ন কিরকম হয়। চন্দন বর্মন একজন সাংবাদিক, তাহলে সে একজন যেহেতু সাংবাদিক, তিনি সংবাদ সংগ্রহের জন্য বের হয়ে দেখলেন একটি বিশাল রেলি। তাহলে চন্দন বর্মন যেহেতু একজন সাংবাদিক, সে দেখতেছে একটা রেলি যাচ্ছে। তাহলে রেলি হচ্ছে এই যে জনমত গঠনের একটা বাহন, নিজের সামনে দিয়ে যাচ্ছে। তিনি দেখেন একটি ব্যানারে লেখা আছে, এসো সংঘাতকে না বলি, বাসযোগ্য দেশ গড়ি। চন্দন বর্মন সংবাদটি সুষ্ঠু জনমত গঠনের জন্য পত্রিকায় প্রকাশ করেন। তাহলে এখানে জনমতের বাহন একদিকে হচ্ছে র্যালি, এই যে ব্যানারে যে র্যালি, এই ব্যানার, র্যালি এবং সংবাদপত্র, এখানে তিনটা বাহনের কথা বলছে। এখানে প্রশ্ন কি আসছে সেটা আমরা দেখবো। এখানে জনমতের একটি বাহনের নাম লিখতে বলছে। তুমি চাইলে সংবাদপত্র লিখতে পারো, তুমি চাইলে টিভি লিখতে পারো, তুমি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম লিখতে পারো, তুমি চাইলে কবিতা লিখতে পারো, বাহন এগুলো। তবে সবচেয়ে সহজ যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বর্তমান সময়ে জনমতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমরা এখানে যদি দেখি যে উদ্দীপকের জনমত সংগঠনের যে মাধ্যমের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। কোন মাধ্যম? এই যে পত্রিকা, সংবাদ মাধ্যম। তাহলে কোন মাধ্যমের ইঙ্গিত রয়েছে? সংবাদ মাধ্যম বা সংবাদপত্র। তাহলে আমরা সংবাদ মাধ্যম সম্পর্কে যে বলবো যে জনমতের বাহন হিসেবে কাজ করে সংবাদ মাধ্যম। আর এটা হচ্ছে উদ্দীপকে জনমতের মাধ্যমটি ছাড়া আর কি কি মাধ্যম জনমত গঠনে ভূমিকা পালন করে আলোচনা করো। এখানে শুধু এটা ছাড়া আরো অনেক মাধ্যম আছে। বললাম সামাজিক যোগাযোগ মাধ্যম, গান, কবিতা, উপন্যাস, ছড়া, তারপর হচ্ছে তোমার পাঠ্য বই, স্কুল, কলেজ, বাড়ি, তোমার পরিবার, এগুলো সবই জনমতের বাহন। পরিবার থেকেও জনমত গড়ে ওঠে, কিন্তু এটাও তোমাদের মনে রাখতে হবে যে পরিবারের জনমত গঠনে পরিবারের ভূমিকা। এগুলো প্রত্যেকটা বাহনগুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বাহন। এই অধ্যায়ে জনমতের ক্ষেত্রে বাহনগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপর আমাদের সেটা হচ্ছে জামাল সাহেব একজন বুদ্ধিজীবী। তিনি সবসময় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে অসঙ্গতি সম্পর্কে জনগণকে সচেতন করেন। তিনি টক শো, এই যে জনমতের আরেকটা বাহন, টক শো, সভা, সেমিনার, বাহন, বক্তব্যের মাধ্যমে জনগণকে সংগঠিত করার চেষ্টা করেন যাতে জনগণ নিজেদের মতামত প্রকাশ করতে পারে। এইখানে দেখো উদ্দীপকে কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, সেটা হচ্ছে জনমত। এই যে জনমতের, এই যে জনমত, এই জনমতের বাহনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, জনমতের উপর গুরুত্ব হয় তো নিজেদের মতামত প্রকাশ করতে পারে। তো এখানে জনমত, এই যে জনমতের উপর গুরুত্ব, মানে তিনি, এই যে জামাল সাহেব, তিনি যেহেতু একজন বুদ্ধিজীবী, তিনি চেষ্টা করতেছে যে সবার ভিতরে তার মতামতটা ছড়িয়ে যায়। এবং সেই জন্য তিনি টক শোতে, পত্রিকায় বা বিভিন্ন সেমিনারে, সভায় তিনি গিয়ে তার যে বক্তব্য, তার যে ভাবনা, তার যে চিন্তা, তার যে আদর্শ, সেটা প্রচার করতেছে। উদ্দীপকের আলোকে গণতন্ত্রের সাথে উক্ত বিষয়টির সম্পর্ক মূল্যায়ন করো। যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনমত। মনে রাখবা, গণতন্ত্রের প্রাণ কি? জনমত। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনমত। এই বিষয়টা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে আমাদের আরেকটা অধ্যায়ে আমরা চলে যাচ্ছি। তাহলে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনমতের বাহনগুলো, জনমতের ধারণা, জনমতের বাহন। তোমরা চাইলে রাজনৈতিক সংস্কৃতি কি সেটা জেনে নিতে পারো, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। তো আমরা নবম অধ্যায় শুরু করি। নবম অধ্যায়ের ক্ষেত্রে জনসেবা ও আমলাতন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের জনককে, এটা আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা একটু কমেন্টস করে জানাও। এবং আমলাতন্ত্রের জনক, আমি তোমাদেরকে বলি যে আমলাতন্ত্রের জনক যিনি, তিনি একজন জার্মান সমাজবিজ্ঞানী, জার্মান সমাজবিজ্ঞানী। এবং তোমরা অবশ্যই
অবশ্যই কমেন্টস করে জানাবে। তো জার্মান সমাজবিজ্ঞানী যিনি, তিনিই মূলত হচ্ছে আমলাতন্ত্রের জনক। আমি তোমাদের কাছ থেকে সেটা কমেন্টস আশা করতেছি, সবাই একটু কমেন্টস করবা। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে এমন একটি প্রশাসনিক কাঠামো যেখানে যে মূলত সরকারের কর্মকর্তা কর্মচারীরা নিযুক্ত থাকেন এবং সেখানে তারা বেতনভুক্ত, দক্ষ এবং হচ্ছে নিরপেক্ষ, রাজনীতিমুক্ত একদল মানুষ যারা কিনা সরকারের কাজে নিয়োজিত। তো আমরা সচরাচর যে প্রশ্নগুলো দেখি, এই যে লাল ফিতার দৌরাত্ম, এটা লাল ফিতার দৌরাত্ম হবে, সরি এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। লাল ফিতার দৌরাত্ম বলতে কি বোঝায়? আচ্ছা, এই যে তাহমিনা সামাদ সরকারি প্রতিষ্ঠানের উপসচিব পদে দায়িত্বরত, তিনি সরকারি নীতি বাস্তবায়নে এবং সিদ্ধান্ত গ্রহণে, তাহলে তিনি এই যে তাহমিদা সামাদ সরকারি প্রতিষ্ঠানের উপসচিব পদে, তার মানে তিনি একজন আমলা। আমলা মানে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী। তো আমলা, তো তিনি যেহেতু একজন নীতি বাস্তবায়ন সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রশাসকদের সহায়তা করেন, মানে রাজনৈতিক প্রশাসকদের, এখানে বুঝো যে সরকারের যে শাসন বিভাগ আছে সেই শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত, একটা রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। রাজনৈতিক যেটা, এটা হচ্ছে মূলত রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত, আর অরাজনৈতিক যেটা সেটা হচ্ছে মূলত যে তোমার আমলারা, এরা হচ্ছে ওই যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে মন্ত্রী যারা আছেন এবং তাদের যে উপদেষ্টা যারা আছে, এরা রাজনৈতিক অংশ। আর অরাজনৈতিক অংশ হচ্ছে আমলা, কর্মকর্তা কর্মচারী। এখানে তাহমিদ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে। কিসের বৈশিষ্ট্য? আমলাতন্ত্র। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমলাতন্ত্রের ধারণা, এটা অবশ্যই পড়তে হবে। আমলাতন্ত্রের ধারণা, ধারণা, বৈশিষ্ট্য এবং কার্যাবলী। ধারণা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এবং কার্যাবলী, এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কার্যাবলী। এবং এখানে আরেকটা জিনিস আলাদাভাবে পড়বা, সেটা হচ্ছে এই প্রশ্নটা। কোন প্রশ্নটা? এই যে লাল ফিতার দৌরাত্ম বলতে কি বোঝায়, অথবা আমলাতন্ত্র কিভাবে লাল ফিতার দৌরাত্ম তৈরি করে, এই যে প্রশ্নটা, এটা অবশ্যই 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 তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এটা পরীক্ষায় আসবেই আসবে, এরকম একটা প্রশ্ন আর কি, যে তাহমিদা সামাদ সরকারি প্রতিষ্ঠানের উপসচিব, যেহেতু তিনি একজন আমলা, তো তাদের যে বৈশিষ্ট্য বলছে, তার মানে আমি এই যে গুরুত্বপূর্ণ টপিক বললাম, এখান থেকে এইগুলো পড়লে সিকিউ প্রশ্ন এর বাইরে যাবে না। তাহলে দেখো যে সুশাসন প্রতিষ্ঠা উক্ত মানে কর্মপদ্ধতির ভূমিকা বিশ্লেষণ করে, এই যে কার্যাবলী, যে সুশাসন প্রতিষ্ঠায় কিভাবে আসলে আমলাতন্ত্র ভূমিকা রাখতে পারে, সেই কার্যাবলীগুলো পড়লে তোমরা সহজে এই টপিক থেকে উত্তর করতে পারবা। তাহলে আমলাতন্ত্রের কার্যাবলীগুলো ভালো করে পড়তে হবে, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য পড়তে হবে, আমলাতন্ত্রের ধারণা পড়তে হবে। তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন একটা দেখলাম। আরেকটা প্রশ্ন আমরা দেখি, জনাব আব্দুর রাজ্জাক একটি উপজেলার নির্বাহী অফিসার। তাহলে নির্বাহী অফিসার মানে তিনি নিশ্চয়ই একজন আমলা, কারণ তিনি সরকারি কর্মকর্তা একজন। তিনি তার উপর অর্পিত সরকারি সিদ্ধান্ত সমূহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালনা করেন। সাধারণ জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন, কিন্তু পূর্বের নির্বাহী অফিসার এমন আচরণ করতেন না, তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন, জনগণের সাথে সরাসরি সম্পর্ক ছিল না। তাহলে দেখো যে উদ্দীপকে উল্লিখিত ডক্টর আব্দুর রাজ্জাকের কার্যাবলী আমলাতন্ত্রের কোন কাজকে নির্দেশ করে ব্যাখ্যা করো। এটা হচ্ছে মূলত যে আমলাতন্ত্রের জনসেবাকে নির্দেশ করে, জনসেবা কিংবা আমলাতন্ত্রের ভালো দিকটাকে নির্দেশ করে। তুমি যদি জনসেবা লিখতে পারো তাহলে গুড, আর ভালো দিক বললে সেটা মডারেটলি ওয়েল, বাট এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না যে জনসেবাটা বললে এখানে ভালো, কারণ আমলারা কি করে? আমলারা জনসেবা করে। তো এই যে তারা আব্দুর রাজ্জাকের যে কাজ, সে ভালো কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে জনসেবা। আর অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার জনাব আব্দুর রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, মতামত দাও। তার মানে পূর্ববর্তী যিনি, সে তো দুর্নীতিগ্রস্ত, সে জনগণের মতামত শুনতো না, জনগণের কাছ থেকে কোনো পরামর্শ নিত না। তার মানে সে আমলাতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ সাইডটা তার এই আচরণের মধ্যে উঠে আসে। আমলারা কখনো নিজেদেরকে মানে কি মনে করে, যে নিজেদেরকে তারা মনে করে যে জনগণের প্রভু, এই ধারণা থেকে তারা অনেক সময় বের হতে পারে না। তারা মনে করে যে রাষ্ট্রের মালিক তারা, এরকম একটা ভাব তাদের গা ছাড়া একটা ভাব থাকে। তারা জনগণের সাথে মিশতে চায় না, তারা আলাদা থাকে বা জনগণের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায় না, এই ধরনের বিষয়গুলো থাকে। তো সুশাসন প্রতিষ্ঠায় জনাব আব্দুর রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কার্যক্রম জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, মতামত দাও। তো তাকে জবাবদিহি নিশ্চিত করা এই কারণেই দরকার, যে কারণ আব্দুর রাজ্জাক যিনি, তিনি জনগণের সাথে ভালো সম্পর্ক রাখেন নাই, সুতরাং তাকে এটার জন্য ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এটা আমলাতন্ত্রের একটা নেগেটিভ দিক, এই নেগেটিভ দিকটাও আমাকে আলোচনা করতে হবে। আমরা সর্বোপরি শেষের অধ্যায়ে চলে আসলাম, এটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের 10ম অধ্যায়। এর আগে
আমরা একটা ক্লাস করেছিলাম, ওই ক্লাসের মধ্যে আমরা প্রথম পাঁচটা পড়ছি, আজকে আমরা পাঁচটা পড়তেছি। এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে জাতীয়তা। এই যে জাতি এবং জাতীয়তা খুবই গুরুত্বপূর্ণ, জাতি ও জাতীয়তা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এই দুইটা টপিক, মানে এটা থাকবে। এর সাথে জাতীয়তার নির্ধারণ নীতি। কিসের নির্ধারণ নীতি? জাতীয়তার নির্ধারণ নীতি, মনে রাখবা, জাতীয়তার নির্ধারণ নীতি। এরপরে হচ্ছে জাতীয়তার নির্ধারণ নীতির পরে হচ্ছে জাতীয়তার উপাদান, মনে রাখতে হবে। জাতীয়তার কি? যে তোমার জাতীয়তার উপাদান, জাতীয়তার উপাদান। ওকে, এই যে তিনটার জিনিস, জাতি, জাতীয়তা, জাতীয় নির্ধারণ নীতি, জাতীয়তার উপাদান, এই তিনটার জিনিস বা টপিক যদি তুমি ভালো করে পড়ো, দেন তুমি এই অধ্যায় থেকে ভালো করে উত্তর করতে পারবা সিকিউ প্রশ্নের। এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই এই টপিকগুলো পড়বা। এই যে জাতি জাতীয়তার মধ্যে সম্পর্ক বা পার্থক্য, এবং দুইটা আলাদা আলাদা টপিক পড়বা। জাতীয়তার নির্ধারণ নীতি, এখানে দুটা নীতি আছে, একটা ভৌগোলিক আর একটা হচ্ছে সাংস্কৃতিক। আর জাতীয়তার যে উপাদানগুলো রয়েছে, যেমন ধরো ভাষা, সাংস্কৃতিক ঐক্য, ভাষাগত ঐক্য, ভাবগত ঐক্য, এবং এখানে সবচেয়ে মানে প্রথম যেটা হচ্ছে ভাবগত ঐক্য। আমরা প্রশ্নে চলে যাই। তো আধুনিক রাজনীতির প্রধান শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তো দেশপ্রেম বলতে কি বোঝায় সেটা তোমরা ব্যাখ্যা করে বলবা। ব্যাখ্যা এখানে বুঝাই বলতে ব্যাখ্যা। তো ভারতবর্ষে এমন এক জনগোষ্ঠী ছিল যারা বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। এখানে ভাব, এই যে মনের ভাব, এটা হচ্ছে ভাবগত ঐক্য। সবাই একই ভাব মানে মনের ভাব প্রকাশ করতো ভাষাগত দিক থেকে, ভাবগত ঐক্য। এরপরে ভাষাগত ঐক্য, এখানে দুইটা চলে আসছে, ভাষাগত ঐক্য। এরপরে দেখো যে তাদের মধ্যে আচার আচরণ ও রাজনৈতিক চেতনার সাথে রাজনৈতিক ঐক্য, এদের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল। এরপরে হচ্ছে রাজনৈতিক ঐক্য। এরপরে বলছে কি, তাই তারা নিজেদের অন্য গোষ্ঠী থেকে আলাদা ভাবা শুরু করে এবং পরবর্তীতে এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করে। উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে জাতীয়তার কোন উপাদানটি এখানে মুখ্য ভূমিকা পালন করছে। যে জাতীয়তার যে উপাদানগুলোর কথা বললাম, যে ভাষাগত ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, তারপরে হচ্ছে ধর্মীয় ঐক্য, বংশগত ঐক্য, ভাবগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, তারপরে হচ্ছে তোমার জাতিগত ঐক্য, এগুলো আছে না, বংশগত ঐক্য আছে না, এগুলোর মধ্যে এখানে কোন উপাদানটা কাজ করেছে? যদি তোমরা পড়াশোনা করে থাকো এটার উত্তর করতে পারবা। তবে আমি তোমাদেরকে খুব সহজ করে বলবো, সেটা যদি হচ্ছে প্রশ্নটা ডিপলি আলোচনা করো, তাহলে তুমি এখানে একটা জিনিসই পাবে, সেটা হচ্ছে ভাষার মাধ্যমে, মানে এক জনগোষ্ঠী ভাব প্রকাশ করতো, তাহলে তাদের মধ্যে ঐক্যতা গড়ে উঠছে কিসের মাধ্যমে? একটি জনগোষ্ঠী নিজের মধ্যে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা করে ভাবতে যে ঐক্যটা তাদের মধ্যে ভূমিকা পালন করছে, মুখ্য উপাদান হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ভাষাগত ঐক্য। অর্থাৎ ভাষাগত ঐক্যের কারণে তাদের ভিতরে বাকিগুলো কি হয়েছে, যে গড়ে উঠেছে। তাহলে ভাষাগত ঐক্যটা আমাদের মনে রাখতে হবে। তাহলে উদ্দীপকে উল্লিখিত একটি জনগোষ্ঠী নিজেদের অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে, উক্তিটি কিসের পরিচয় বহন করে? এটা হচ্ছে জাতীয়তার পরিচয় বহন করে। নিজেদের থেকে, জাতীয়তা হচ্ছে একটা মানসিক ধারণা বা চেতনা বা ভাবনা, যেটার কারণে তারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা মনে করে। এই যে জাতীয়তা, এটার কারণে তারা নিজেদের থেকে মানে নিজেদের জনগোষ্ঠীকে অন্যদের থেকে আলাদা বা পৃথক মনে করতেছে, এটা হচ্ছে জাতীয়তা। ঠিক আছে, তাহলে এই যে আমরা প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটার মধ্য দিয়ে আমরা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক কভার করলাম। আরেকটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে সুদানের একটি অংশ ছিল দক্ষিণ সুদান, এবং দক্ষিণ সুদানের জনগণ অধিকাংশই খ্রিস্টান, আর উত্তর সুদান সহ সমগ্র সুদানের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। দক্ষিণ সুদানের জনগণ আলাদা রাষ্ট্র গঠনের দাবি করে। অনেক সংঘাত ও দ্বন্দ্ব শেষে জাতিসংঘের উদ্যোগে গণভোট অনুষ্ঠিত হয়। জনগণ আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলে সুদান সরকার তা মেনে নেয়। দক্ষিণ সুদান আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং জাতিসংঘ সদস্যপদ লাভ করে। তাহলে বিষয়টা বুঝো, এখানে একটা সুদান হচ্ছে যে তোমার দক্ষিণ, আর একটা হচ্ছে উত্তর। তাহলে একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ। এই দুইটা দেশে মানে দুইটা অঞ্চলের মধ্যে দক্ষিণ সুদানের জনগণ যারা, তারা হচ্ছে খ্রিস্টান, এই যে এরা হচ্ছে খ্রিস্টান। আর উত্তর সহ এই খ্রিস্টান রাষ্ট্রের মানে খ্রিস্টান যারা, এরা দক্ষিণে, আর উত্তর সহ অন্যান্য অঞ্চল বেশিরভাগ হচ্ছে মুসলিম। তাহলে এরা চাচ্ছে আলাদা হয়ে যেতে, এই যে এরা। তো এরপরে জাতিসংঘ কি করছে, এদেরকে আলাদা করে দিচ্ছে। তাহলে কিসের ভিত্তিতে আলাদা করছে? এটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, মনে রাখবা, ধর্মের ভিত্তিতে এটা আলাদা হয়েছে। তাহলে এখানে প্রশ্ন যেটা আছে, দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভের কোন উপাদানটি কাজ করে?
খুব সিম্পল না? ধর্মের ভিত্তিতে তারা, আমরা জাতীয়তার যে উপাদানগুলো, ধর্মীয় ঐক্যের কথা বললাম না, জাতিগত ধর্মীয় ঐক্য, বংশগত ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, ভাষাগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ভাবগত ঐক্য, এই যে এত এত ঐক্য, এগুলো যে কোনো একটার উপর ভিত্তি করে কি গড়ে উঠতে পারে? জাতীয়তা গড়ে উঠতে পারে। এটা ধর্মের ভিত্তিতে গড়ে উঠছে জাতীয়তা। ভারতবর্ষের মধ্যে পাকিস্তান এবং ভারত আলাদা হয়েছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতেই ওই যে ভারতীয় জাতীয়তা এবং হচ্ছে পাকিস্তান জাতীয়তার উদ্ভব ঘটেছে। তার মানে আমরা আমাদের বুঝতে হবে যে জাতীয়তা কখনো ধর্মের ভিত্তিতে, কখনো ভাষার ভিত্তিতে। যেমন ধরো বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে কেন? ধর্মের ভিত্তিতে না, আমরা আলাদা হয়েছি সাংস্কৃতিক বা হচ্ছে ভাষাগত ঐক্যের ভিত্তিতে, বা ভাষাগত যে তোমার উপাদানের, বা এই যে তোমার ভাষাগত উপাদান আমাদের জন্য কাজ করেছে, আমাদের ক্ষেত্রে কাজ করেছে। আর এখানে কাজ করছে হচ্ছে ধর্ম। তাহলে আমরা এই অধ্যায়টাও আমরা অলমোস্ট শেষ করলাম। তো সর্বোপরি এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, সেগুলো আমি তোমাদেরকে আবার বলছি যে এই অধ্যায়ে, অর্থাৎ 10ম অধ্যায়ে দেশপ্রেম ও জাতীয়তার ক্ষেত্রে জাতি এবং জাতীয়তা এবং জাতীয়তার নির্ধারণ নীতি দুইটা, একটা ভৌগোলিক আর একটা হচ্ছে তোমার সাংস্কৃতিক। এর পাশাপাশি হচ্ছে জাতীয়তার যে উপাদানগুলো রয়েছে, যে মুখ্য উপাদানগুলো, এই উপাদানগুলো আমাদের জানা থাকতে হবে। ভাবগত, ভাষাগত, ধর্মীয়, সাংস্কৃতিক, ভৌগোলিক, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। তো আমি এই অধ্যায়টি পড়ানোর মাধ্যমে তোমাদেরকে আজকের এই ক্লাসটি আমি শেষ করতে যাচ্ছি। তো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা যত অ্যাপ্রিসিয়েট করবা ততই আমাদের ক্লাস নিতে ভালো লাগবে, এবং তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারবো। তো সর্বোপরি তোমাদের সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি একদম শেষ প্রান্তে চলে আসছি এবং সমাপ্তি ঘোষণা করছি।